চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवा মামাকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতঃ সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন সঞ্জয়কে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে, কুরুক্ষেত্রের ময়দানে এসে, যুদ্ধক্ষেত্রে এসে, ধর্মক্ষেত্রে এসে আমার পুত্র অর্থাৎ কৌরবরা এবং পাণ্ডবরা কি করলেন। কুরুক্ষেত্র শব্দটা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। আর আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে, সেই জায়গাটিকে উদ্যোক্তারা বলছেন ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, যেখানে ভগবদ গীতার বাণী, ভগবদ গীতার শব্দ 5 লক্ষ কণ্ঠে, দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েও এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি। আদৌ যাবেন কিনা? হয়তো যাবেন না। প্রশ্ন হচ্ছে, যখন আজ মতুয়ারা তাদের নিজেদের ধর্মক্ষেত্রে মিছিল করেন, মিছিল করে বলেন তাদের নতুন করে জাগরণের সময় এসেছে, তারা বলেন তাদের এতদিন ধরে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাদের CAA এর বিরোধিতা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মনে হয় ধর্মক্ষেত্র আবার নতুন করে জাগরিত হবে। যখন সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা সেই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে চাই, সেটাও ধর্মক্ষেত্রের শঙ্খনাদ রূপে নতুন করে উজ্জীবিত হয় এবং গোটা রাজ্যে সেই শঙ্খনাদ বারবার বিভিন্ন সম্প্রদায়ের মুখ থেকে, কখনো হিন্দু হতে পারে, সনাতনী হতে পারে, মতুয়া হতে পারে, হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় হতে পারে, অথবা সংখ্যালঘু বা অন্য কোনো সম্প্রদায় বা গোষ্ঠী, প্রত্যেকের মুখে একটাই কথা, বিচার চাই। চুরি হয়েছে বিচার চাই, বঞ্চিত হয়েছে বিচার চাই। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, তো আপনারা আসুন, কেন গীতা পাঠ এটা ধার্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। আমাদের হিন্দুত্ব প্রচার হচ্ছে, পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, সে সূত্রে আমি তো ভীষণ গর্বিত এই ব্যাপারটা নিয়ে। আগামী দিনকে পথ দেখাবে এই গীতা। আমাদের এই রাজ্য সরকারের যে অরাজকতা, এই দুর্নীতি, এইগুলোকে সম্পূর্ণভাবে বিলীন করে দেবে এই গীতা। অন্য ধর্মীয় প্রোগ্রাম হয় রেড রোডে, ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন, যেটা আমরা মনে করি। দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে। যেখানে ভারত সরকার CAA ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করছে, সেখানে বনগাঁতে এসে মুখ্যমন্ত্রী তার ভুল বার্তা, মতুয়াদের ভুল পথে পরিচালনা করার জন্য তার রণকৌশল নির্ণয় করে গেছেন। উনি ঠাকুর বাড়ির নিয়ে কি কাজ করেছে, উনি আমাদের পরম ঠাকুর নিয়ে কি এমন কাজ করেছে? ভুরি ভুরি মিথ্যা কথা বলে গেছে। মানে উনি মুখ্যমন্ত্রী নয়, সেদিনকে যেসব বক্তব্য দিয়েছে পুরো একটা মাফিয়ারের মতন বক্তব্য দিয়ে গেছে বনগাঁয়। আমি বিশ্বের ঘটনা একটা বাজে ভাষা বলবো, এটা বাংলার মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে, শুরু করে দিয়েছে যে উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে,
সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, মমতার রাজত্বে পথে প্রায় সব স্তরের মানুষ। চুরি, দুর্নীতি থেকে বিশ্বাসঘাতকতা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ আজ পথে। এই রাজ্যে পথে বসতে হয় শিক্ষক থেকে চিকিৎসকদের। রাজনীতির মারপ্যাচে ভোটের বোড়ে হয়ে যান সব স্তরের সংখ্যালঘুরা। সংখ্যাগুরুরাও অতিষ্ঠ লাগাতার দুর্নীতি অপমানে। পথ আঁকড়ে তাই সনাতনের সংহতির ডাক দেন তারা। সেই ডাকেও মুখ ফিরিয়ে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর রাজ্যের মানুষের কানে বাজতে থাকে ঠকে যাওয়া মানুষের হাহাকার। মানুষ এবার রুখে দাঁড়াতে চাইছে, ঘুরে দাঁড়াতে চাইছে। যুদ্ধের শঙ্খনাদ শুনতে পাচ্ছেন মমতা। এবার পালা জনতার দরবারে দাঁড়ানোর, জনতার প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর। কোন পথে জনতার মোকাবিলা করবেন মমতা? রিপাবলিক বাংলা। শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, অনেকে বলছেন এই ঘন্টা বিদায় ঘন্টা নয় তো। কারণ আজ রাস্তায় নেমে সংখ্যালঘুরা যখন বলছেন যে আমরা চাই এই মুখ্যমন্ত্রীর এটাই শেষবার হোক, একটু আগে শোনালাম সেই বাইট। সংখ্যালঘুরা বলছেন আমাদের চ্যালেঞ্জ, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের এই কদিন আগে যিনি দল থেকে সাসপেন্ড হয়েছেন সেই বিধায়ক বলছেন আমি চ্যালেঞ্জ করছি এই মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী হবেন। সংখ্যালঘুরা এই কথা বলছেন। মতুয়ারা রাস্তায় নেমে বলেছেন আমাদের বিরুদ্ধে যারা ক্যা ক্যা ছি ছি করে চেঁচিয়েছেন যিনি, তাদেরকে আর চাই না। আর সংখ্যাগুরুরা রাস্তায় নেমেছেন, তারা মিছিল করছেন, সনাতন যাত্রা, শৌর্য যাত্রা, ঐক্য যাত্রা করছেন। অন্যদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান যখন তারা করছেন, মুখ্যমন্ত্রীকে যখন আহ্বান জানানো হয় তার তরফ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর কোনো উত্তর আসেনি এবং তিনি যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না। গোটা বঙ্গের জনতা একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। এই জনতা বনাম মমতার ডিবেটে আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। সনাতনী সংখ্যালঘু সঙ্গে মমতার বিদায় হবে কি নতুন বঙ্গে? বিদায় বলতে ওনার ক্ষমতাচ্যুত হওয়ার কথা এখানে বলা হচ্ছে। একদিকে শঙ্খনাদ হচ্ছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন, অন্যদিকে সংখ্যালঘুরা বলছেন আমরা একই সঙ্গে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের পতন হোক, কারণ আমাদের জন্য কিচ্ছু করা হয়নি। এবং এই সমস্ত কথা যখন চলছে তখন রাস্তায় নেমে পড়েছেন মতুয়া সহ, আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়। সবার একটাই কথা, বিচার চাই এবং এই সরকারের পতন চাই। তারা বলছেন, তাদের বাইট রয়েছে আজকে কিশোলার অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শো কিশোলার অগ্নিবাণ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করব তবে কি জনতা ভার্সেস মমতা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী। পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন, হিন্দু ধর্মগুরু। অম্বিকা রয় রয়েছেন, বিজেপি বিধায়ক, তিনি মতুয়া সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ অংশ। তবে ডিবেট শুরু করার আগে আমি অনুরোধ করব প্রত্যেকে নিজের সময় কথা বলবেন এবং কারুর প্রতি কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করবেন না। আমি প্রথমে আমার সঙ্গে যদি পরমাত্মানন্দ মহারাজ থাকেন, আমি দেখতে পাচ্ছি। পরমাত্মানন্দ মহারাজ, আপনাকে কিশোলার অগ্নিবাণে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমি দেখছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসেছেন, তারা বলছেন আমরাও গীতা পাঠ করব। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও রাস্তায় নেমেছেন, বলছেন এই সরকার আমাদের জন্য কিছু করেনি, আমাদের বঞ্চিত করেছে, আমরা এই সরকারের পতন দেখতে চাই। অন্যদিকে সনাতনীরাও একজোট হচ্ছেন। আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মহারাজ, বলুন। এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম চতুর্দিকে একটা অশনি সংকেত, এবার উল্টে যাবেই। যেমন হিন্দুরা একজোট হচ্ছে, সনাতনীরা একজোট হচ্ছে। পৌণ্ড্রৌ দধমং মহাশঙ্কং ভীমকর্মা বিকোদর। শুরুই হয়েছিল গীতা এইরকম পাণ্ডবদের এবং পরস্পর যুযুধান সকলের পারস্পরিক শঙ্খনাদের মধ্যে দিয়ে। অর্থাৎ কোনো কিছু শুরুর আগে যে শঙ্খনাদ, সে শঙ্খনাদ কিন্তু সনাতনীদের মধ্যে শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মতুয়ারাও বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কি খেলাটা চলেছে। এবং সবচেয়ে বড় কথা যে
ইসলামের ওপর সওয়ার হয়ে, যে মুসলমানদের ওপর সওয়ার হয়ে মমতা দীর্ঘদিন ধরে তার অন্যায় শাসন চালিয়ে গেছে, আজ তারাও তার স্বরূপ বুঝতে পারছে। যখন একে একে সবার কাছে এইভাবে মুখোশ খুলে যাচ্ছে, তখন আমরা আশায় বুক বাঁধছি। শুধু না, আমরা একদম অনতি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে সেই দিন আসছে, যে দিন অন্যায়ের অবসান হবে, নতুন সূর্যের উদয় হবে। সেই দিন প্রত্যাসন্ন, এবং সেই দিন কি খুব শীঘ্রই আসছে 2026-এ? আপনি মহারাজ, মানে আপনার দূরদৃষ্টির আমি সাহায্য নিতে চাইছি অন্যদের কাছে যাওয়ার আগে। আপনি কি মনে হচ্ছে কনসলিডেশন হচ্ছে, একটা পরিবর্তন অবশ্যম্ভাবী? আপনি বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে। নিশ্চিতভাবে হচ্ছে, এবং আগের থেকে সনাতনীরা অনেক বেশি সচেতন হয়েছে, এবং যারা এতদিন সনাতনীদের ওপর রক্তচক্ষু দেখাচ্ছিল ভুল বোঝানোর কারণে, তারাও বুঝতে পারছে যে আদপেও বর্তমান প্রশাসন, সরকার তাদের উন্নতির জন্য কিচ্ছু করেনি, বরং ক্ষমতায় আঁকড়ে থাকবার জন্য যা যা করা দরকার, ধর্মকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা দরকার সেইভাবেই করেছে। আজকে সকলের মোহভঙ্গ হচ্ছে, এটা সবচেয়ে বড় একটা মোহভঙ্গের কাল, এবং এই মোহভঙ্গের কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ক্রান্তিকাল, সেই অবশ্যম্ভাবী ভবিষ্যৎ, সেই অনতি দূরে থাকা ভবিষ্যৎ, যে ভবিষ্যতে ধর্মের জয় হবে, অধর্মের পরাজয় হবে, এবং নতুন করে শক্তির উত্থান হবে, সরকারের পতন হবে। একদমই মহারাজ, আপনি শঙ্খের কথা বলছিলেন। ভগবদ গীতায় পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, অর্থাৎ শঙ্খনাদ হচ্ছে, এবং সেই শঙ্খনাদ আমরা আজ সকাল থেকে শুনছি। কিন্তু শুধুমাত্র এই ব্রিগেড প্যারেড কুরুক্ষেত্রে নয়, শঙ্খনাদ আমরা শুনেছি মতুয়াগড়েও। ব্রেকিং নিউজ উঠে আসে কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে, এবং ব্রেকিং নিউজ দিয়ে ফিরবো আলোচনায়। বারবার মতুয়া সম্প্রদায়কে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী, এমনটা বলছেন মতুয়ারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারবার ব্যবহার করেছেন। এসআইআর নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছেন মমতার মিথ্যাচার ধরে ফেলেছেন মতুয়ারা। তারা বলছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়েছে তাদের, এবং তাই জন্য ঠাকুরনগরে বিশাল মিছিল হচ্ছে। পিঙ্কি, সরাসরি যাব কিশলয়ের অগ্নিবাণে। পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে। পিঙ্কি, মতুয়ারা কি বলছেন এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, তৃণমূলের তরফ থেকে গত মাসে ঠিক যে রাস্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন, সেই রাস্তা থেকে প্রায় কয়েকশো মানুষকে নিয়ে আজকের পাল্টা মিছিল করে দেখিয়ে দিলেন কার্যত বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর এবং শ্রমিক ভট্টাচার্য, যে কোথাও গিয়ে কিন্তু সিএ এবং এসআইআর কে মতুয়া সম্প্রদায়ের মানুষরা গ্রহণ করছে, এবং তৃণমূলের যে মিথ্যাচার সেটাতে পা দিচ্ছেন না তারা। আমি একটি কথা বলবো, বহু মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন। অবশ্যই শ্রমিক ভট্টাচার্য যখন স্টেজে কথা বলছেন, বহু মানুষজন রয়েছেন যারা কিন্তু একই কথা নিয়ে এসেছেন। দাদা এখানেই থাকেন, এই জায়গা থেকে বিলং করেন, মতুয়া সম্প্রদায় থেকে। কিভাবে দেখছেন, মানে সিএ এসআইআর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এগুলো বিরোধিতা করেছিলেন, আজকের বিজেপির মিছিল কিভাবে দেখছেন, কি বার্তা দিতে চাইছেন? ওনার কথাই বলেন না আমার সামনে। কেন ভালো লাগে না? ভালো লাগে না কেন? ভালো লাগে না, ব্যক্তিগত সেটা ভালো লাগে না একদম। দেখুন, উনি শুনেই রেগে গেলেন, আরো পিছনে কয়েকজন আছেন তাদের সঙ্গে কথা বলবো। যেটা ওনাকেও জিজ্ঞেস করছিলাম, কিন্তু উনি বলেন আমার ভালো লাগে না, ওনার নাম শুনতেই ভালো লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজরাস্তাতে মিছিল করেছিলেন, সিএর বিরোধিতা করেছেন, এসআইআর বিরোধিতা করেছেন। মতুয়া সম্প্রদায়ের জন্য, স্পেশালি আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুরনগর, কতটা গুরুত্বপূর্ণ মনে হয়, স্পেশালি আপনি ইয়াং জেনারেশন থেকে? ভবিষ্যৎ এটা খুবই প্রয়োজন, যে এখানে শ্রমিক ভট্টাচার্য, যে মিঠুন চক্রবর্তী আসলে আরো লোক হতো, আরো ভিড়টা হতো। একদম তাই, ঠিক কথা। অবশ্যই কোথাও গিয়ে আমি একটু ছবিটা দেখাবো, যথেষ্ট সন্ধে হয়ে এসছে এই মুহূর্তে। শ্রমিক ভট্টাচার্য যেমন স্টেজে রয়েছেন, পাশাপাশি রয়েছেন কিন্তু একই সঙ্গে শান্তনু ঠাকুর সহ উচ্চ নেতৃত্বরা একই সঙ্গে রয়েছেন স্টেজে। পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম, যে আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা যেমন আজকে এসছেন, বহু সম্প্রদায়ের আশেপাশের মানুষজন এসছেন। ঠাকুরনগর যে স্টেশন, সেই স্টেশনের সভা মঞ্চ করা হয়েছে, এবং অবশ্যই ঠিক যে রুটে মূলত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ছেড়েছিলেন, সেই রুটেই আজকের পাল্টা মিছিল। মতুয়া সম্প্রদায়ের মানুষরা, আমি একজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই, অবশ্যই সিএ নিয়েই, কিন্তু তিনি একদম সাফ জানিয়ে দিলেন যে আমি ওই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি কথা শুনতেই চান না। এরকমের একটা ক্ষোভ এখানে, এইরকম একটা চাঞ্চল্য এখানে রয়েছে।
রয়েছে। দাদা কোথা থেকে কোথায় থাকেন, কোন জায়গা থেকে এসেছেন? ঠাকুরনগর থাকি। ঠাকুরনগরেই থাকেন। ঠাকুরনগরের জন্য সিএ কিংবা এসআইআর কতটা দরকার মনে হয়? তার কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, মমতা বালা ঠাকুর তিনি অনশন করেছেন, আপনারা কিভাবে দেখছেন? আপনি বলতে না চাইলে নাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারি একদম। দেখো আমি যেটা অবশ্যই বলছিলাম, আমি আগে আরো একবার ছবিটা দেখাবো কৃষ্ণলাই, সোজা সোজা একদম ছবিটা একটু দেখাবো। সকাল থেকে যে ছবি তুমি দেখাচ্ছ বা তুমি নিজে দেখছো, যাদের সঙ্গে কথা বলছো, আমি ডিবেটে আসার আগে একটা প্রশ্ন করব তোমায়, মনে হচ্ছে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে আস্থা হারিয়েছেন বা আস্থা রাখতে পারছেন না? একদম এই প্রশ্ন নিয়ে একবার যাই, আরো একবার যাই কয়েকজনের কাছে যারা এখানে রয়েছেন। শুভ্রাংশু আমার সঙ্গে এসো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কতটা আস্থা রাখছে? আস্থা রয়েছে? আস্থা নেই, কোনো আস্থা নেই। কেন আস্থা নেই? উনি বলছেন সিএ মানবো না, এসআইআর মানবো না, এসআইআর হতে দেবো না। ওনার পর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই, আমাদের সিএ দরকার এবং আমরা ঠাকুরনগরবাসী 100% আমরা সিএ চাই। আপনি সম্ভবত মতুয়া সম্প্রদায় থেকেই রয়েছেন, মতুয়া সম্প্রদায়ের জন্য কতটা দরকার অন্তত সিএটা? কারণ যারা বাংলাদেশে একসময় অত্যাচারিত হয়ে এদেশে চলে এসেছিল হিন্দু সম্প্রদায়ের মানুষরা, তাদের জন্যই সিএটা অ্যাপ্লিকেশন কথা বলা হয়েছিল। হ্যাঁ, সিএ যারা করবে তারা ভালোভাবে থাকতে পারবে, এদেশের নাগরিকত্ব পেয়ে, আর যারা করবে না তৃণমূল কথায় প্রলোচনা হবে, তারা ওই ডিটেনশন ক্যাম্পে তারা যাবে। আচ্ছা, মমতা বালা ঠাকুর কয়েকজনকে সঙ্গে নিয়ে অনশন করেছিলেন এসআইআর এর বিরুদ্ধে, আপনারা এসআইআর এর বিরুদ্ধে? না না, সি এর বিরুদ্ধে। আমরা এসআই এর পক্ষে, সিএ এর পক্ষে অনশন করেছে, এটা ভাওতা। আপনারা? আমরা একমত, সিএ আমাদের অবশ্য দরকার। আর সিএটা যদি চালু করে তাহলে মমতা সরকার বা কোনো রাজ্য সরকার কি করতে পারবে, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং সিএ আমাদের সবাই করতে হবে। সিএ না হলে আমরা লোক নির্বাচন, ভারতীয় মানুষ হিসেবে নির্বাচন করতে পারবো না। আপনারা কি ভয় পাচ্ছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? ভয় পাচ্ছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? মোটেই নাই, কোনো ভয়ের কোনো জায়গা নেই এখানে। সিএ আমাদের দরকার, সিএ দরকার হলে আমরা এখানে সুষ্ঠুভাবে বাস করতে পারবো। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি অনেক কিছু লিখছিলেন, আপনি কি নোট ডাউন করেছেন যে কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই শুনতে ভালো লাগছে না? কেন এরকম কথা বলছেন মতুয়ারা? মানে আমি তো মনে হচ্ছে কোথাও আস্থা শুধু হারানো নয়, কোথাও মানে এটা কি বিদ্বেষ বলা চলে, আমি জানি না কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেও ভালো লাগছে না, তার কারণ কি? ক্যা ছিছি করেন উনি? আমি বলছি যে আমার নরেন্দ্র মোদীকে ভালো নাই লাগতে পারে, কিন্তু এমন ভাবে কিছু কথা বলতে পারবো না, আমি বলছি না যেটা মনে হবে যে আমার শিক্ষা রুচিবোধ এই নিয়ে প্রশ্নচিহ্ন চলে আসে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো কুরুচিকর মন্তব্য করা হয়, তারপরে আপনি যদি হাসেন, তারপরে যদি মনে হবে যে না ঠিক আছে আমি বলছি ভালো লাগে না কারণ নাই পারতে পারে, কিন্তু মানতে হবে উনি মতুয়া হন আর মতুয়ার মহারাজি হন, উনারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনার কোনো মুখ্যমন্ত্রী গুজরাট থেকে এখানে এখনো পর্যন্ত বসেনি। দেখুন, আমরা কোএক্সিস্টেন্সের কথা বরাবর জেনে এসেছি ছোটবেলার থেকে, যে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বাস করে, ইউনিভার্সিটি অফ ডাইভার্সিটি। এইবার যে মহারাজের কথা বলছেন, সেই মহারাজ হিন্দু ধর্মের জন্য, হিন্দু ধর্মকে প্রমোট করার জন্য অনেক কথা বলতে পারেন। গীতা পাঠ 5 লক্ষ কেন 50 লক্ষ যদি হয়, আমি গর্বে আমারও বুকটা ফুলে উঠবে। কিন্তু যেই মহারাজ তৃণমূলকে হাঁটানোর জন্য গীতা পাঠ করছে এইটা বলে, তাকে আমি ঘৃণা করি, তাকে আমি ঘৃণা করি। আমি বলছি পলিটিক্সটা যদি করতে হয় রাস্তায় নেমে করুন, রাস্তায় নেমে করুন। পলিটিক্সটা বলুন, আমি বিজেপির নেতা হিসেবে কথা বলছি, মহারাজ হিসেবে যে গাড়িটাই চেপে আছেন ওটা কোনো মুসলিম তৈরি করেছে কিনা আমি জানি না, আপনি যে বাড়িটায় থাকেন সেটা কোনো হিন্দু তৈরি করেছেন কিনা আপনি জানেন না, কোনো মুসলিমই হয়তো তৈরি করেছে, সেখানে কিন্তু মুসলিম এবং সংখ্যালঘুরাই তো চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর না থাকুক শাসনে। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস জনতা হয়ে গেছে মনীষঙ্কর। ডেইলিবেস, আপনি কি কালকে যাচ্ছেন গীতা? আমি আমার বাড়িতে গীতা পাঠ হয়, আমি ব্রাহ্মণের ছেলে, আমার কাছে ওই মহারাজকে শিখতে হবে, মহারাজের কাছে শিখতে হবে না গীতা পাঠ নতুন করে। আমার বাড়িতে পুরোহিত, আমার দাদু ছিলেন পূজারী, মানে পুরো ব্লকে পূজাই করতে। শুনুন, সেই গীতা পাঠে যাবে, যে গীতা পাঠটা হবে শুদ্ধ, যে গীতা পাঠটাতে বলতে কোনো রাজনীতি থাকবে না। রামকে আপনি নিয়ে আসবেন বিজেপির আসনে, তাই সেখানে বলবে মহারাজ খুব ভালো কাজ করেছে। আপনি রামকে রামের জায়গায় রাখুন, রামের পুজো কে না করে, কোন হিন্দু না করে। ফলে আমরা গির্জা, মন্দির,
মন্দির মসজিদ সবাইকে সম্মান দিয়ে সবাইকে এক জায়গায় রেখে আমরা কো এক্সিস্টেন্সের কথাটা মাথায় রেখে ভালো লাগে শুনতে হারমোনিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া দিকে মাতাচ্ছেন যদি আপনি বলেন যে এই যে উদ্বাস্তুরা এসছে বাংলাদেশ থেকে যে এসছে তাহলে তো মতুয়াটা পুরোটাই চলে যাবে, পুরো মতুয়াই তো বাংলাদেশ থেকে এসছে। যদি আপনি কেন যাবে সিএ হলে যাবে না, সেটাই আপনারা তো সিএ ক্যাকাচিচি করেন, আপনি ভোটের কথা বলছেন ক্যাকাচিচি করেন, ভোটে কত পার্সেন্ট। আচ্ছা আমি একটা কথা বলি মণিশঙ্কর বাবু, মুসলিম আমার একটা প্রশ্ন আছে, বুঝলাম কত পার্সেন্ট হিন্দু অন্তর্ভুক্তি হয়েছে। মণিশঙ্কর বাবু আমার একটা প্রশ্ন আছে, আপনি কো এক্সিস্টেন্সের কথা বলছেন, সবাই মিলে একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কথা বলার কথা বলছেন, সবাই একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কো এক্সিস্ট করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না, এবার কি হবে? কে বলছে? সবাই বলছে। কে বলছে? আপনি কোন সম্প্রদায়ের বাইট শুনবেন? আজকের পরপর শোনাবো। আপনাকে আমি 100 কতজনের বাইট শুনবেন? আমি কতজনের বক্তব্য, সাধারণ মানুষ বলছেন স্যার। আপনি তো বেছে বেছে মানুষকে বলছেন না স্যার, ভোট হবে তো কিছু কালকে আপনার দলের আমি বলছি যারা পথে নেমেছে আমরা তার কাছে যাচ্ছি। আচ্ছা হুমায়ুন কবির তো আপনাদেরই এমএলএ ছিলেন পরশুদিন পর্যন্ত। মমতা ব্যানার্জিকে পছন্দ না করাটা তো গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই পড়ে। আমি বলছি একজনে হেরে গেলে, আচ্ছা হুমায়ুন কবির কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স করে দেবেন। আচ্ছা আমি আসি শতরূপাদির কাছে। পদ্ধতিতে কনস্টিটিউশনে যা কিছু চ্যালেঞ্জ করার, যে ভোটে দাঁড়ানো, দল তৈরি করার সমস্ত প্রভিশন আছে, কিংবা ব্যালট বক্সটা খেয়ে ফেলার, ব্যালট কাগজগুলো খেয়ে ফেলার, এটা তো একটা গণতান্ত্রিক পথ। শতরূপাদি এমপি ইলেকশন আগেও তো এই ধরনের কথা আপনি বলেছিলেন, তারপর তো দেখলেন কি হলো। বেশ, শতরূপাদি আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন, গতকালও বলেছেন, তার আগের দিন সম্ভবত আমার মুর্শিদাবাদের সভায় এবং তার আগে মালদার সভায় বারবার তিনি গিয়ে বলছেন যে বিজেপি মানে অত্যন্ত বাজেভাবে হেরে যাবে 2026 এবং সব সম্প্রদায়ের মানুষ তাকেই ভোট দেবেন। কিন্তু আবার যখন আমরা রাস্তায় যাচ্ছি, বাইট শোনাচ্ছি, কিংবা সংখ্যালঘু সম্প্রদায় যারা এই মুহূর্তে ধর্মগুরু ইত্যাদি পদে বসে আছেন তাদের কথা শুনছি, তহা সিদ্দিকী বলছেন যে এরকম এত ভয়ঙ্কর কেউ মুসলমানদের ক্ষতি করেননি যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। হিন্দুরা রাস্তায় নামছেন, হিন্দুদের মতুয়ারা রাস্তায় নামছেন, সবাই আছে রাস্তায়। ম্যাডাম কি মনে হচ্ছে 26-এ আপনারা এইটার মানে কোনো লাভ পাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিজয়ী হবেন? আপনাদের কি প্রেডিকশন? না, আমার প্রেডিকশন আপাতত থাক। আমি জাস্ট কয়েকটা কথা একটু দেখে ভালো লাগছে, এরকম একটা মানে উন্মাদনা সবার মধ্যে। 1980 সালে বিজেপির জন্ম এবং 1986 সাল থেকে, আমার 15 বছর বয়স থেকে আমি বিজেপির মেম্বার, তখন থেকে একটা স্লোগান বারবার আমাদের কানে উঠতো যে গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়, প্যার সে বলো হাম হিন্দু হ্যায়। এবং তখন আশপাশের লোকজন আমাদের বলতো, কেন এরকম বলছো, কিরম তোমরা কমিউনাল হয়ে যাচ্ছ, কেন এই ধরনের কথা বলছো। গত বছর 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং এবছর আগামীকাল তুমি নিশ্চয়ই যাবে, আমি আশা করছি, আমি তো যাবই, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আর ভ্লাদিমির পুতিন এখন কলকাতায় বা দিল্লিতে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে রাশিয়ান ভাষায় গীতা দিয়েছেন। মানে এমনই ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড একটা বই, একটা চলার পথ, একটা ধর্ম অবলম্বন করার একটা। অ্যাড করে দিই শতরূপাদি, গতকাল মানে সেই ছবিটা দেখলাম, গর্বের ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবদ্গীতা অ্যাজ ইট ইজের একটি রাশিয়ান ভার্সন দিচ্ছেন। আমি একটা ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, ভারতের পর সবচেয়ে বেশি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ যারা মানে ইন্ডিয়ান অরিজিন নয় তারা রাশিয়ায় রয়েছেন সবচেয়ে বেশি। এবং রাশিয়ায় ভগবদ্গীতার প্রচার যেভাবে হচ্ছে গোটা বিশ্বে হচ্ছে, সেই ভগবদ্গীতা আগামীকাল 5 লক্ষ কণ্ঠে পাঠ হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। উনি যাবেন না। এটা একটুখানি একটা ছোট কারেকশন করে দিই, তোমার কথা না, অ্যাজ ইউজুয়াল মণিশঙ্কর বাবু উল্টো কথা বললেন। মহারাজ কিন্তু কোথাও বলেননি যে এটা রাজনীতির জন্য করা হচ্ছে। এবং যে কজন আছে মঞ্চে, যে কজনের ইন্টারভিউ দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে, প্রত্যেকে কিন্তু এক কথা বলছে যে এই যে 18 খণ্ড এবং 18 শ্লোক, প্রতিটা খণ্ডে 18 শ্লোকের মধ্যে 18টা ভার্স এবং লাইনগুলো এমন, অক্ষরগুলো 18, এই যে 18র ছন্দ, এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো ঘেরাপটের মধ্যে থাকবে না। এখান থেকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে নেমন্তন্ন করা হয়েছে, মাননীয় রাজ্যপালকে নেমন্তন্ন করা হয়েছে, তেমনই সসম্মানে মুখ্যমন্ত্রীকেও নেমন্তন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অফকোর্স আসবেন না। আমি একটু এবার পুরো সামগ্রিক পশ্চিমবঙ্গের চিত্রটা বলি। ডেফিনেটলি মহারাজের কথায় পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। নয়তো এই যে গত কিছু বছর ধরে তুমি দেখবে হনুমান চালিসা পাবলিকলি প্রোগ্রাম করা,
যোগ্য পাবলিকলি হওয়া, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে আগে দেখা যেত না। এখন কিরম হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে, জাগরণ হয়েছে হিন্দু সনাতনীদের মধ্যে, তাদের একেবারে জেদ চেপে গেছে। এই জেদটা চাপ চেপেছে কেন? অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, কারণ মুখ্যমন্ত্রী এমনভাবে এই যে মাইনরিটি তোষণ করে 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 মাইনরিটিরাও আজকাল বুঝতে পেরেছে যে তোষণই হচ্ছে, ওই তেজপাতা হয়েই থাকছে, ছেঁড়া চটি হয়ে থাকছে, আদৌ তাদের ব্যবহার করা হয় না, তেজপাতার রান্নায় আমরা ফেলে দিই। তারা বুঝতে পারছে যে তাদের মানুষ বলে গণ্য করা হয় না, তাদের শুধু ভোট ব্যাংক বলে গণ্য করা হয়। আজকে হুমায়ুন কবির বড়াই করে মুর্শিদাবাদে বাবরি মসজিদের স্থাপনা করলো, সেই স্টেজ থেকে যে ধরনের মন্তব্য হয়েছে আজকে, আমি বারবার বলছি এটা ডাইরেক্ট রেজাল্ট। মুখ্যমন্ত্রী এতদিন ধরে ঈদের সভায় দাঁড়িয়ে বলেছে যা খুশি করুন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি জাস্ট একটুখানি শেষ করে দিই, 8 মাস ধরে হুমায়ুন কবির বিভিন্ন রকম কমিউনাল কমেন্টস করে যাচ্ছে, একটা কথা মুখ্যমন্ত্রী বলেনি, একটা কথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তখন তিনি কমিউনাল হয়েছেন। 12 ঘন্টা আগে তাকে সাসপেন্ড করা হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, একটা ফরেন ইনভেডার তার নামে আবার আমি আলোচনাই করতে চাই না, একদম ফালতু একটা ব্যক্তি, হ্যাঁ থার্ড ক্লাস চিপ একটা ব্যক্তি এই হুমায়ুন কবির, এবং তাকে নিয়ে আমি কি আলোচনা করব? হুমায়ুন বাবুরকে নিয়ে কি আলোচনা করবো এখন শ্রী রামচন্দ্রের সময়? ঠিক আমার পরমাত্মানন্দ যখন বলেছিল যে আমরা 70% 30% হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবে, কেন কোনো কথা বলেনি? কারণ সেকুলারিজম আছে না। আমি পরমাত্মানন্দ মহারাজের কাছে যাব। হ্যাঁ, পরমাত্মানন্দ মহারাজ একটু আগেই আপনি হয়তো শুনেছেন, এখানে মণিশঙ্কর বাবু আছেন, উনি বলছেন যে আপনি বিজেপির হয়ে কথা বলছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য গীতা পাঠ করছেন। আপনারা এরকম গীতা পাঠে যাওয়ার প্রয়োজন নেই, যে গীতা পাঠ শুধুমাত্র স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতার জন্য শুদ্ধ, ওনার ভাষায় শুদ্ধ বললেন সম্ভবত, সেই গীতা পাঠে যাওয়া উচিত। পরমাত্মানন্দ মহারাজ উত্তর, উনি সম্ভবত আমার কথার অর্থটাই বুঝতে পারেননি। গীতা পাঠ যেটা হয়েছিল এবং ভগবান গীতার বাণী যখন প্রথম উচ্চারণ করেছিলেন তখন কিসের জন্য করেছিলেন? ধর্মের স্থাপন এবং অধর্মের নাশের জন্য। আজও পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, চারিদিকে যে অধর্ম, যে দুর্নীতি, যে নিষ্পেষণ, যে সার্বিক অবক্ষয়, এই গীতা পাঠের মধ্যে দিয়ে তার অবসান হবে। এবং সেখানে কোনো জাতি ধর্ম দেখে নয়। আজকে যখন মতুয়ারা রিভোল্ট করছে, আজকে যখন তোহা সিদ্দিকী নিজে মুখে বিবৃতি দিয়েছেন, শুধু তাই নয়, আমরা আরও দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে যে ভাষায় কথা বলা হচ্ছে এবং গত 1 মাস ধরে যেভাবে চোখ রাঙানো হচ্ছে, আজ নয় 2 দিন 3 দিন হলো তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বা তাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এতদিন তো তিনি তৃণমূলেরই ছিলেন। চতুর্দিকে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত অসন্তোষ, এই অসন্তোষটা কেন জাগলো? এই অসন্তোষটা হচ্ছে কেন? কেন এত বেকারিত্ব? কেন চতুর্দিকে এত দুর্নীতি? কেন চারদিকে মানুষের এত যন্ত্রণা? এর বিরুদ্ধে কারণ সেকুলারিজম স্যার। হ্যাঁ, সেটাই, এর বিরুদ্ধে মানুষের সংঘবদ্ধ মানুষ রাস্তায় নেমেছেন। মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে হবে। আমার কথা নয় মণিশঙ্কর বাবু, আমি বাইটগুলো শোনাতে পারি। সংখ্যালঘু সম্প্রদায় বলছেন, মতুয়া বলছেন, হিন্দু বলছেন, আদিবাসী বলছেন, এই প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা করে কয়েকশো বাইট আমি আপনাকে শোনাতে পারি। কিশলয়ের অগ্নিবাণে আমি আপনার কাছে আসি। দ্বিতীয় প্রশ্ন নেব, দ্বিতীয় অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে আমি নেব আপনাদের স্ক্রিনে। আমি দ্বিতীয় প্রশ্ন করব কিশলয়ের অগ্নিবাণে। পথে প্রতিবাদে প্রবল গর্জন, মমতাকে কি বাংলার মানুষ করছে বর্জন? 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্জন করতে চাইছেন বাংলার মানুষ সমস্বরে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, মণিশঙ্কর দাকে দিয়ে শুরু করব ডিবেটের দ্বিতীয় অংশ। মণিশঙ্কর বাবু, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বলছেন তারা গীতা পাঠে অংশ করতে আগামীকাল যাবেন, আমরা শোনাচ্ছিলাম। আপনি বলছেন এই গীতা পাঠ পলিটিক্যাল। সংখ্যালঘু মানুষরা মনে করছেন না, তারা কিন্তু যাচ্ছেন। আমি আপনাকে শোনাবো, কালকেও দেখাবো যদি আপনি দেখতে চান। আমি নিজেও থাকবো, আপনি যদি আসেন আমরা সমস্যারে একই সঙ্গে গীতা পাঠ করতে পারি, সেই সংখ্যালঘু ভাইদের হাত ধরে তাদের পাশে বসিয়ে। কিন্তু আপনি যেতে চাইছেন না, বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন না। মমতা ভার্সেস জনতায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বর্জন করার সময় এসেছে বলছে জনতা? আপনার কি মনে হয় স্যার? অনেস্টলি বলুন। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে একটা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে এটা করা। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হওয়ার পরে যে ইন্টেনশন নিয়ে করেছিল এমপি ইলেকশনের জন্য, সেটা অনেকটা নেমে গিয়ে কমে গেছে।
এখন কোনো গদিতে কেউ আসবেন বা যাবেন দুটোই কিন্তু সিস্টেমের মধ্যেই পড়ে, ডেমোক্রেটিক বা কনস্টিটিউশনাল যে আমাদের সিস্টেম আছে তার মধ্যেই পড়ে। যদি তৃণমূল হেরেও যায় তাতেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করব, কারণ সেটাও সিস্টেমের মধ্যে থেকেই হেরে যাবেন যদি মানুষ না চায়। এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে রেস্ট অফ দ্য ইন্ডিয়া সেইটা আপনাকে দেখতে হবে। মানে মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যা বলবে ভারতবর্ষে সেইটাই হবে, সেই জন্য এত গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে পরিবর্তনটা কেন চাইবো। এই পরিবর্তনটা চাইতে গেলে আমি কাউকে আনার কথা ভাবছি। আপনারা বলছেন যে বিজেপি হচ্ছে হিন্দু, বিজেপি এলে এটার অবসান ঘটবে, মানে অপশাসনের অবসান ঘটবে। তাহলে দেখতে হবে যে বিজেপি কী করছে। তাহলে আপনাকে অন্যান্য স্টেটগুলো দেখতে হবে যে বিজেপির কর্মকাণ্ড কীরকম হচ্ছে। আপনি রিসেন্টকার ছবি দেখুন, 3 দিন ধরে ইন্ডিগোর এয়ারলাইন্সের এই অবস্থা হয়ে গেছে, হাজার হাজার প্লেন বন্ধ হয়ে গেছে। এইবার মিনিস্ট্রি অফ এভিয়েশনের আন্ডারে পড়ে, সেটা 80,000 কোম্পানি। তারপরে কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে যাচ্ছে? এক একটা প্রাইভেট টপিকের বাইরে চলে যাচ্ছে। মনীষঙ্করবাবু খুব বুদ্ধিমানের মতো টপিকের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে যখন মনীষঙ্করবাবু আপনি ধরা পড়ে গেলেন। মনীষঙ্করবাবু ধরা পড়ে গেছেন। তারপরে যে ফ্লাইটগুলো একদম আপনি টপিকের বাইরে গিয়ে ধরা পড়ে গেছেন। 5,000 টাকা ফ্লাইটে ক্লিয়ার ইনস্ট্রাকশনস দেওয়া সত্ত্বেও যদি প্রাইভেট একদম বাইরে একটা টপিকের কথা বলছে শত্রুপাতি। আমি ওইটা নিয়ে যাচ্ছি না, আমি বললাম তারপরে যে বাংলার মানুষ রাস্তা নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাজারিটা যে হচ্ছে 80,000 টাকা, সেটা কে দেখছে? দিল্লি যাওয়ার এখন ফ্লাইটের রেট হচ্ছে 80,000 টাকা। সেইটা দেখার কার দায়িত্ব? আপনি কোন লজিকে সেইটা দেখার কার দায়িত্ব? আমি বলছি এক সেকেন্ড, মনীষঙ্কর আমি বলছি, মনীষঙ্কর বাবু আমি একটা কথা বলছি। আমি প্রশ্ন করলাম আগামীকাল গীতা পাঠে মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড আমি বলিনি। আমি প্রশ্ন করলাম গীতা পাঠে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না কেন? আপনি বললেন ইন্ডিগোর ফ্লাইট চলছে না বলে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লাইটে করে যাবেন ক্রিকেটের মাঠে? না, চিৎকার করবেন কেন স্যার? না, চিৎকার করা উচিত না। আমি উত্তর দেব। বোঝাতে চাইছি আপনাকে, আমি বোঝাতে চাইছি যে মমতাকে বিসর্জন দিয়ে কেন মমতাকে বিসর্জন ভাববে? এই সরকার বলছি কেন্দ্রীয় সরকারটাকে বিজেপিকে আনার কথা ভাববে না কেন? সবাই জানে। আচ্ছা, পলিটিক্যাল কথা উত্তর দেব। তুমি তো জিজ্ঞেস করছিলে অন্য জিনিস, উনি জানেন না উত্তর দিতে পারবেন না। উত্তর দেব না, আমার নিজস্ব বলার প্রশ্নই করিনি। শত্রুপাতি আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছে না কারণ এটা পলিটিক্যাল ইভেন্ট বলছেন মনীষঙ্কর, ওনার মনে হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এটা পলিটিক্যাল ইভেন্ট। আচ্ছা, দেশের মানুষ, এ রাজ্যের মানুষ, আমি তো দেখতে পাচ্ছি সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি ডান দিকে, মতুয়ারা রাস্তায়, হিন্দুরা রাস্তায়, সংখ্যালঘুরা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, ছাত্ররা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, নার্সরা রাস্তায়, আর কি কি সম্প্রদায়, ড্রাইভার, বাস, অটোওয়ালা। আমি বলবো, প্রশ্ন করছি যে জনতা ভার্সেস মমতা হয়ে গেছে কি? একদম তাই। এবার একদম পশ্চিমবঙ্গের মানুষ ঠিকই করে নিয়েছে, যেটা মাননীয় রাজ্য সভাপতি আমাদের বারবার বলেন এক কথা, যে এবারের নির্বাচন মমতা তৃণমূলের বিসর্জন, এটা মানুষ ঠিক করে নিয়েছে। এখানে বিজেপি অফকোর্স আমরা লিডার মানে আমরা অপোজিশনে আছি, অফকোর্স আমাদের একটা রোল আছে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে এই মহিলা এবং তার পার্টিকে রাখবে না, যারা 3বার সুযোগ পাওয়া সত্ত্বেও বিভিন্ন রকমভাবে ইট, বালি, সিমেন্ট, কয়লা সমস্ত কিছু মানে খেয়ে হজম করে নিয়েছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রতিটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে। তুমি ধর্ম বলো, মান সম্মান বলো, শিক্ষা বলো, চাকরি বলো, সমস্ত জায়গায় এরা একটা বড় জিরো। মণিশঙ্কর চ্যাটার্জি ইন্ডিগো কথা বলার আগে আরেকটা কথা বলছিলেন, সারা ভারতবর্ষে দেখতে অ্যাকচুয়ালি তাই, সারা ভারতবর্ষের মানুষ না আতঙ্কে থাকে। আমরা পশ্চিমবঙ্গ হতে চাই না, পশ্চিমবঙ্গের আতেলরা বলতো তো কোনোদিনও গুজরাট থেকে থামো, কান ধরে বাংলাদেশ থেকে আনা করিয়েছে, আজকে তাড়িয়েছিলেন তো আপনার সময় আমি তাড়িয়েছিলেন তো।
আপনার তো বেসিক ভদ্রতা নেই। যারা ব্রেকিং নিউজ আছে, এটা ব্রেকিং নিউজ আছে, আমি আবার আসি। এবারে নির্বাচন একেবারে পশ্চিমবঙ্গ ঠিক করে নিয়েছে, সমূলে তৃণমূলের বিসর্জন হয়ে যাবে। পদ্ধতি কিন্তু সোনালী বিবিকে কান ধরে যে হাইকোর্ট নিয়ে এসেছে, সেটা সোনালী বিবিকে কান ধরে আনে কিভাবে দিল্লিতে কিরকম একটা ব্রেকিং নিউজ দিতে হচ্ছে। আগামীকাল ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, সেইটার আপডেট এই মুহূর্তে আমার কাছে এসছে। সেটা কিশোর অগ্নিবাণে নিতে হবে। আগামীকাল ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং তার জন্য সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকাল 5 লক্ষ মানুষ যেখানে আসবেন, সমস্যারে গীতা পাঠ করবেন, সাধু সন্তরা আসবেন, সেই জায়গার এই মুহূর্তের কি ছবি সেটা তো দেখতেই হচ্ছে। নির্গুণানন্দ মহারাজ রয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য সন্ন্যাসীরা, কার্তিক মহারাজ ইত্যাদি প্রত্যেকে রয়েছেন। মেঘা, সরাসরি যাব কিশোর অগ্নিবাণে। মেঘা, এই মুহূর্তে ছবি তুলে ধরো। আগামীকাল এই গীতা পাঠের মঞ্চের আজকের এই মুহূর্তের প্রস্তুতি কতটা হয়েছে এবং কি পরিস্থিতি এই মুহূর্তে, ছবি দেখাও। একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখাবো। এই যে ময়দান অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে, যখন প্রবেশদ্বার অর্থাৎ মূল দ্বার দিয়ে যখন প্রবেশ করবে, তারপরে এখানে প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদে কি থাকবে? বিস্কুট থাকবে, চিড়ে ভাজা থাকবে, লাড্ডু থাকবে, জলের বোতল থাকবে, থাকবে একটা করে গীতা। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। প্রসাদ বিতরণ থাকবে এবং কি কি থাকছে একটু যদি বিবরণ করেন, এবং কোন প্রবেশদ্বারতে ঢুকলে প্রত্যেকটি জায়গায় কি আপনাদের কাউন্টার রয়েছে? সমস্ত জায়গায় আমাদের কাউন্টার আছে। আমাদের এখান দিয়ে একটা মেন গেট ঢুকছে, এখান থেকে অন্তত 30 থেকে 40 হাজার লোক এখান দিয়ে ঢুকবে। আমাদের প্রত্যেক কাউন্টার থেকেই এইভাবে জল, বিস্কিট আর একটা করে চিড়ার প্যাকেট, একটা লাড্ডু, এগুলো আর একটা গীতা, এগুলো আমাদের পরিবেশন হবে। এটা কি প্রসাদ হিসেবে আপনারা হিসাবে আমরা দেবো, সবাই যখন ঢুকবে তখনই দিয়ে দেবো, কারণ তার পরবর্তীকালে তো পাওয়া যাবে না, সবাই ছিটকে যাবে। এটা কি যারা বাংলা শুধু নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে? মেঘা একবার প্রশ্ন করো, আগামীকাল ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন, ওরা কি এক্সপেক্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন কালকে? ওনারা কি আশা করছেন? ওনারা কি ভাবছেন? ওনারা তো আমন্ত্রণ জানিয়েছেন, তার তো আসা উচিত সম্ভবত। ওনারা কি ভাবছেন? বেশ, আমি যাব, আমি প্রশ্ন করব। এই মুহূর্তে একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, একটু আপনার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপনারা প্রস্তুতি করছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন? আসলে ভালো লাগবে, আসলে আমাদের ভালো লাগবে, আমরা খুশি হব, কারণ উনি একজন সনাতনীদের মধ্যে একজন, উনি যদি আসেন আমাদের ভালো লাগবে। প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বিধায়কেরা সকলেই আসছেন। মুখ্যমন্ত্রী কি আসবেন কিছু জানিয়েছেন? আশা করতে পারি উনি আসলে ভালো লাগবে আমাদের। উনি তো প্রত্যেকের অনুষ্ঠানে যান, তো আমাদের এখানে আসলে আমাদের ভালো লাগবে। প্রত্যেক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান এবং এই অনুষ্ঠান অর্থাৎ প্রত্যেক অনুষ্ঠান অর্থাৎ যে গীতা পাঠের কথা বলা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী ভালো লাগবে বলছেন ওনারা। অম্বিকা রয় বিজেপি বিধায়ক রয়েছেন, তিনি মতুয়া সম্প্রদায় থেকেও বিলং করেন। অম্বিকা রয়ের কাছে যাব। অম্বিকা রয়, আমরা এই মুহূর্তে অম্বিকাবাবু দেখাচ্ছিলাম একটু আগে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রাস্তায় নেমেছেন, মতুয়ারা রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই আসন থেকে সরাতে চাইছেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ। আমরা সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি দেখাচ্ছিলাম, ওখানের ভক্তরা বলছেন, হিন্দুরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছি, এলে ভালো লাগবে। এখনও উনি একটাও শব্দ বলেননি, এখনো পর্যন্ত যা খবর মুখ্যমন্ত্রী কোনো রিপ্লাই করেননি আমন্ত্রণের। আগামীকাল উনি যাবেন বলে এক্সপেক্ট করছেন? মানে কি মনে হচ্ছে এতদিন রাজনীতি করছেন? ওনার আশা এবং এই সনাতনীদের এত বড় একটা ইভেন্ট, সেই বড় একটা অনুষ্ঠানে আশা ডিপেন্ড করছে ওনার যে একটা সম্প্রদায়ের মানুষ খুশি হবে কিনা সেটা নিয়ে উনি অত্যন্ত সংশয়ে আছে। ওনার সমস্ত কিছু ধর্মীয় সমীকরণ বলুন, রাজনৈতিক সমীকরণ বলুন, একটা শ্রেণীর সম্প্রদায়ের মানুষের ব্যাপারে উনি এতটাই ওয়াকিবহাল, ওনারা যদি সেই সম্প্রদায়ের মানুষ যদি নারাজ হয়ে যায়, সেই জন্যে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। উনি এখন বুঝে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি উনি কি করবেন। উনি এমনিতে তো সনাতনী বিরোধী, উনি তো হিন্দু বিরোধী। কারণ আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় যখন নাকি এই যে মুর্শিদাবাদে যে মসজিদটা নিয়ে হচ্ছে, উনি কিন্তু আগে কখনো স্টেপ নেননি।
এবং অম্বিকাবাবু একটা প্রশ্ন আছে, আপনি আজকে সকাল থেকে একদম আমরা দেখছি মতুয়াদের যে মহা মিছিল চলছে, আপনি নিজেও ছিলেন সেই সভা ইত্যাদি, এবং মতুয়ারা বারবার রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছিচি করেছেন, মতুয়ারা তার বিরুদ্ধে ছিচি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মতুয়ারা একজোট হয়েছেন, সংখ্যালঘুরা একজোট হয়েছেন, মতুয়াদের এই মুহূর্তের আমি রাজনৈতিক পরিস্থিতিটা জানতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হোক, এটাই কি তাদের একমাত্র স্লোগান এখন এই মুহূর্তে? একদম, হ্যাঁ একদম। আজকে এই বনগাঁর এখানে ঠাকুরনগরে যে র্যালি, যে বিশাল যে র্যালি হলো, সেই র্যালিতে সমস্ত মতুয়া এবং সনাতনী মানুষরা কিন্তু একেবারে মানুষের ঢল কিন্তু এই র্যালিতে এসেছে, এবং তারা এক বাক্যে কিন্তু তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবে, আমাদের এই রাজ্যে কিন্তু শান্তি অনেক দূরের কথা। ওনার সমস্ত ধরনের দুর্নীতি থেকে শুরু করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় বাধা কিন্তু উনি, মমতা ব্যানার্জি। যতদিন সনাতনীরা এখানে আছে শান্তিতে, ততদিন পশ্চিমবঙ্গে শান্তি থাকবে। কিন্তু উনি সনাতনীদের বিরুদ্ধে সমস্ত কাজগুলো করছে, এবং শুধুমাত্র একটা শ্রেণীর মানুষকে খুশি করার জন্য, সেটা কিন্তু ওই সম্প্রদায়ের মানুষে কিন্তু ওনাকে কিন্তু চাইছে না। আজকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষ চাইছে মমতা ব্যানার্জির বিসর্জন হোক পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে। আদারওয়াইজ আমাদের এই রাজ্যে কখনো শান্তি আসতে পারে না। হুমায়ুন কবিরের মতন সেই সমস্ত যারা নাকি এমএলএ, তাদেরকে উনি উস্কে দিয়েছেন, এসআই এর বিরুদ্ধে উস্কে দিয়েছেন, সি এর বিরুদ্ধে উস্কে দিয়েছেন। তখন কিন্তু ওই বিরোধী সি এর বিরোধিতা উনি কি কোন গ্রাউন্ডে করছেন? যে ওপার বাংলার থেকে, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা আসবে তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, এটাই কিন্তু না প্রথম কিন্তু গ্রাউন্ড ছিল ওই সময় বাধা দেওয়ার সি এর এগেনস্টে। তাহলে আপনারা বুঝুন, ইনি সনাতনী বিরোধী। ওইটাকে গ্রাউন্ডকে কেন্দ্র করে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সিটিজেনশিপ না পায়, তার জন্য উনি চেষ্টা করেছে। আর সেই জন্যই ওই বাংলাদেশের থেকে যারা নাকি অনুপ্রবেশকারী আসবে, তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না, সেই গ্রাউন্ডে সি এর উনি বিরোধিতা করছে। আর উনি নিজেও জানে যারা নাকি অনুপ্রবেশকারী তারা কখনোই নাগরিকত্ব পাবে না, কিন্তু তা সত্ত্বেও উনি ওনাদের কথা, ওই জানেন কি মুসলিম অনুপ্রবেশকারী, তাদের কথাই উনি বারবার করে বলছেন। কারণ ওই গ্রাউন্ডে যাতে সনাতনীরাও, যাতে হিন্দুরাও যাতে নাগরিকত্ব না পায়, তার জন্য নেপথ্যে কিন্তু ওইটাই উনি চেষ্টা করে গেছেন। কিন্তু যখন নাকি সিএ পাস হয়ে গেছে, আমরা দেখেছি যে উনি সিএ এর বিরোধিতা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, উস্কে দিয়েছে যাতে সিএটা এক্সিকিউট না হয়। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু বুঝে গেছে, মুসলিমরাও কিন্তু সিএ এই ব্যাপারটা আজকে বুঝে গেছে। উনি মুসলিম ভাইদেরকে উনি বোঝানোর চেষ্টা করেছিল সিএ যদি লাগু হয় তাহলে এই মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, মুসলিমদেরকে এখানে তাড়িয়ে দেবে, বাংলাদেশে আশ্রয় দিতে হবে, ডিটেনশন ক্যাম্পে আশ্রয় দিতে হবে। কিন্তু একটা মুসলমান ভাইয়েরও কিন্তু এখান থেকে যেতে হয়নি। সিএ 1 বছর হলে লাগু হয়েছে, অনেক হিন্দুরা নাগরিকত্ব পেয়েছে। কিন্তু উনি যে কথাগুলো মুসলিম ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, মুসলিম ভাইরা কিন্তু বোঝেনি। উনি আজকে অন্যভাবে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে লেলিয়ে দিয়ে ওখানে বাবরি মসজিদ তৈরি করে কি সমীকরণ করার চেষ্টা করছে, ওইখানকার মুসলিম ভাইদেরকে একটা সমীকরণ করে যাতে 26-এর ভোট বৈতরণী পার হয়ে যায়, তার জন্য উনি প্রয়াস করছে। উনি হিন্দু বিরোধী, উনি সারা পশ্চিমবঙ্গের বিরোধী, পশ্চিমবঙ্গের উন্নয়নের বিরোধী। উনি 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড উত্তর দিন, প্রত্যেকটা অভিযোগের উত্তর দিন মণিশঙ্কর বাবু। বিরোধী এবং যারা বলছেন যে মুসলিমদের জন্য, আপনি বলছেন মুসলিমদের জন্য উনি করেছেন, তোষণ করেছেন, মুসলিমরা বলছে না আমাদের জন্য কিছু উন্নয়ন করেননি, তোষণ করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে হুমায়ুন কবিরের যে ওখানে যেটা করছিল, সেটাও দেখবেন হাইকোর্ট থেকে একটা অর্ডার দিয়েছিল যে তাকে যেন মানে ফোর্স দেওয়া হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনের ফোর্স কিন্তু সেখানে ছিল। আমি বলছি দেখুন, আচ্ছা আনইন্টারাপ্টেড না বলে বলতে দেন, আনইন্টারাপ্টেড শেষ করতে, আচ্ছা ঠিক আছে, আনইন্টারাপ্টেডের মানেটা জানতে হবে। এখন ব্যাপারটা আমি আটকাবো, বেশ আপনি বলেন। আমার কথা হচ্ছে যে গীতা পাঠ করুক, গীতা পাঠ ভালো, রামকৃষ্ণদেব বলে গেছেন, হ্যাঁ যত মত তত পথ। ফলে এখন গীতা পাঠে তাতে নয়। আমার কথা হচ্ছে যে 1 লক্ষ গীতা পাঠ করে 18 থেকে 12-তে নেমেছে, এবারে 5 লক্ষ গীতা পাঠ করে আমার মনে হয় শূন্যে নেমে যাওয়ার কথা, কারণ 1 আর 5-এর ইকুয়েশনটা অনেকটা ফারাক, ফলে সেই জায়গাতেই দাঁড়াবে। আর মতুয়াদের কথা বেশি না বলাই ভালো, এরপরে হয়তো মতুয়ারা বলবেন সারা পশ্চিমবঙ্গের লোককেই মতুয়া সম্প্রদায়ের যে ভাব, সেই ভাবধারায় বিশ্বাস করতে হবে, নাহলে আমরা এটাও করতে পারি। নিশ্চয়ই তারা তো উদ্বাস্ত, একটা আমি থ্যাঙ্কফুল, আপনি যখন শ্রী রামকৃষ্ণ দেবের কথা বললেন, আপনি যত মত তত পথ বললেন, আপনি ঠিকঠাক বললেন। আপনি ভাগ্যিস বলেননি যত মাটি তত টাকা। বেশ 30 সেকেন্ড উত্তর শতরূপাদি।
না যে কথাটা হচ্ছিল যে মমতা ব্যানার্জি কালকে যাবে কি যাবে না, যে মানুষটা মানুষ বলে এখন বলা যাবে না, কারণ রামের গল্প মানে রামের নামটা শুনলে একটা বিশেষ সম্প্রদায় জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিল গাড়ি থেকে এবং তাকে তাড়া করা হয়েছিল। কে বলেছে জয় শ্রীরাম বলো, সেটা নাকি গালাগালি। তো সে কি করে আজকে গীতা পাঠে যাবে? গীতা পাঠে তো কন্টিনিউয়াস কৃষ্ণের বাণী শোনানো হবে এবং বিভিন্ন সুন্দর 18 খণ্ডে এবং 18টা শ্লোক সুন্দর করে বলা হবে, সেটা ওনার সইবে না। তো আবারও আমি বলছি, এই যে মণিশঙ্কর চ্যাটার্জি একটু আগে বললে তো যে একটা সোনালি নাকি কি কেন্দ্র সরকারকে নাকি কান ধরে আনা হয়েছে, হাজার হাজার রূপালীদের কান ধরে SIR এর জন্য ওপারে পাঠানো হচ্ছে চলছে এই প্রক্রিয়া। থামিয়ে দেখাক মুখ্যমন্ত্রী সেই ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল যত রকমের অনুপ্রবেশকারীরা আসবে তাদের উনি পুষে রাখবেন, সেটা ডাহা ফেল হয়ে গেছে। এইবার দুধ কি দুধ পানি কা পানি হয়ে গেছে। এইবার দেখা যাক কি হবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে রেখেছে যে আগামী নির্বাচন একেবারে তৃণমূলের সমূলে বিসর্জন। বেশ, পরমাত্মানন্দ মহারাজ 30 সেকেন্ডস আপনার কাছে যাব। পুরো আলোচনাটা শুনছেন, আমি একটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ চাইছি। মানুষের তো মুক্তি প্রয়োজন এবং মুক্তির জন্য তো শান্তি প্রয়োজন, সার্বিক উন্নয়ন প্রয়োজন, না হলে সাধন ভজন করে মানুষ মুক্তি বা পাবে কি করে? এ রাজ্যে কি বর্তমানে এটা সম্ভব? আমাদের এখন দৃষ্টি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতি কি করে হয়। কেবলমাত্র মসজিদ বা মন্দির বা ধর্মীয় বিবাদ রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে একটা দেশময় লঙ্কাকাণ্ড বাঁধালে চলবে না। মানুষের দরকার স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা, বৃত্তি এবং সুবাতাস, গভীর একটা পরিবেশ যেখানে আমরা সবাই সসম্মানে পরস্পরের প্রতি আস্থা, ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা রেখে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে পারি, নিশ্চিন্তে বাঁচতে পারি। বেশ, কনক্লুডিং কমেন্ট অম্বিকা বাবু, 30 সেকেন্ডস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন পশ্চিমবঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে এই পশ্চিমবঙ্গের শান্তি কখনো আসবে না। উনি একেবারে কট্টর, উনি সনাতনী বিরোধী, হিন্দুদের বিরোধী। আর সেই জন্যে শ্রী ভগবান শ্রী রামচন্দ্রের নাম শুনলে ওনার জ্বালা ভিতরে জ্বালা শুরু হয়ে যায় এবং এটার জন্যেই উনি কখনো সনাতনীদের যে হবে সেটা উনি কখনো চায় না। উনি এই দুধেল গাইদেরকে কিছু জানে অনুপ্রবেশকারী তাদেরকে রাখার জন্য এবং তাদের ভোট নিয়ে উনি জেতার চেষ্টা করছে, বৈতরণী পার করার চেষ্টা করছে। যখন নাকি SIR লাগু হলো সেই জন্য উনি সমস্ত ধরনের বিরোধিতা করার চেষ্টা করছে যাতে SIR এর মাধ্যমে যাতে SIR লাগু না হয় এবং ওই অনুপ্রবেশকারীদের ভোট দিয়ে তাদেরকে ভোটের সময় ভোট লুট করে তাদেরকে দিয়ে ভোট লুট করিয়ে উনি সত্তায় থাকতে চায়। আর সেই জন্য উনি যতদিন পর্যন্ত এখানে থাকবে অনুপ্রবেশকারীদেরকে উনি চেষ্টা করবে এবং পশ্চিমবঙ্গের শান্তি কোনোদিন আসবে না, উন্নতিও কোনোদিন হবে না। বেশ, একদম লাস্ট একটা প্রশ্ন করবো, মণিশঙ্কর বাবু আগামীকাল যাচ্ছেন? না, আমি বলছি যে অম্বিকা বাবু মনে হয় মমতা ব্যানার্জির ইতিহাস সম্পর্কে কোনো একটা যায় না, ওই জন্য সনাতনী নিয়ে এত কথা বলছেন। আচ্ছা, হয়ে গেল, আমি এভারেজ কথা বলবেন না, সময় শেষ। আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, কালকে আমি থাকবো, আপনি কি আসবেন? তাহলে একসাথে যেতে পারি। বিতাড়িত নয়, SIRটা হচ্ছে প্রকৃত ভোটার তালিকা প্রকাশ করা। SIR এর মাধ্যমে কেউ চলে যাক, কেউ ভুয়ো ভোটার লিস্ট থেকে তাদের বার করা, ডিস্টর্ট করে লোককে বোকা বানিয়ে। আচ্ছা, তাহলে আগামীকাল মণিশঙ্কর বাবু যাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যাচ্ছেন। আমি সোফায় বসে গীতা পাঠ করতে চাই না, আমি আসনে বসে গীতা পাঠ করি। আসনে ওখানে থাকবে নিশ্চয়ই মণিশঙ্কর বাবু, আমরা থাকবো সবাই, আপনি যদি ভালো লাগবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আরো ভালো লাগবে। আমি শেষ করছি এখানে, সময় একদম শেষ। আমাকে এই বলে শেষ করতে হচ্ছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাবেন কিনা সেদিকে নজর থাকবে, হয়তো যাবেন না, কারণ তিনি কোনো উত্তর দেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যান বা না যান, সংখ্যালঘু সম্প্রদায় তারা যাবেন গীতা পাঠ করতে। সংখ্যালঘু, সংখ্যাগুরু, মতুয়া, আদিবাসী প্রত্যেকে একই সঙ্গে 5 লক্ষ কণ্ঠে আগামীকাল গীতা পাঠ করবেন। কিন্তু তারই সঙ্গে সঙ্গে সেই শঙ্খনাদ যে বাজবে, আরও একটা শঙ্খনাদ কি রাজ্যে বাজছে, একই সঙ্গে হাতে হাত ধরে এ সরকারের বিসর্জনের ঘোষণা কি করে দিয়েছেন জনতা। মমতা ভার্সেস জনতা কি হতে চলেছে 2026, নজর থাকবে। ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, ভাঙড়ে তৃণমূল নেতাদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ISF এর বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের, তৃণমূল বলছে ISF তাদের নাকি প্রাণঘাতী হামলা করেছে তাদের ওপর। তৃণমূল নেতাদের পথ আটকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ISF এর বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতে প্রাণে বেঁচে গেছেন তৃণমূল নেতারা বলে অভিযোগ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছেন
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দেখুন, রাকেশ ছিল, আল্লু ছিল, রাজু ছিল, প্রসেনজিৎ ছিল, ওরা থানায় আসছিল। রাস্তায় আইএসএফ আশ্রিত কিছু সমাজবিরোধী তারা ওৎপেতে বসেছিল গুলি বোমা বন্দুক নিয়ে। আমি যতদূর খবর পেয়েছি এক রাউন্ড গুলিও চালিয়েছে, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং পাশাপাশি রড লাঠি নিয়ে ওদের আক্রমণ করার চেষ্টা করেছিল। এই বিষয়ে আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশকে আমরা জানিয়েছি। ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে, বাদবাকিগুলোকে অ্যারেস্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের মূলত দাবি। তারা বিভিন্ন গন্ডগোল করার চেষ্টা করছে, কারণ এই মুহূর্তে ওদের পায়ের তলায় জমি নেই। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।